আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আপনাদের সকলকে অনুরোধ করব, হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোটে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের। সংস্কারে লুকোচুরি করেনি বিএনপি। চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো। আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। নির্বাচিত হলে অস্তিত্ব থাকবে না চাঁদাবাজদের। কুমিল্লায় জামায়াত আবির দুর্নীতিমুক্ত দেশ করার প্রতিশ্রুতি। সারা দেশে ভোটযুদ্ধ রূপ নিয়েছে প্রচারণা উৎসবে। রাত দিন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। নির্বাচন ঘিরে বাড়ছে এআই দিয়ে বানানো ফেক ভিডিও, ফটোকার্ড। গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠনের পরামর্শ। যখন আসবে তখন আসলে কুইক রেসপন্স, মানে অনেকটা ইনসিডেন্ট রেসপন্সের মতোই একটা মেকানিজম থাকা দরকার। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নির্বাচনী প্রচারণায় নেমে দলীয়ভাবে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে বিশাল জনসভায় অংশ নিয়ে শহীদ আবু সায়েদের ত্যাগকে মূল্যায়ন করার কথা জানান তিনি। বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উড়িয়ে দিয়ে সংস্কার নিয়ে বিএনপি কখনো লুকোচুরি করেনি বলেও দাবি করেন বিএনপি প্রধান। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। পানি শূন্য তিস্তায় যখন রাজ্যের শুষ্কতা, তখন সন্ধ্যায় তিস্তাপাড়ের মানুষের সব জোয়ার যেন মিশেছে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে। উত্তরের জনপদের দিনভর অপেক্ষা ছিল তারেক রহমানের জন্য। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালে অপেক্ষা আরও তীব্রতর হয়। 2 যুগ পর নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই আগমন নেতাকর্মীদের পাশাপাশি বিভাগের 33টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ছিল বিশেষ মুহূর্তের। ইনশাআল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচাল ও দেশকে ব্যর্থ করার চক্রান্ত করছে। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। আর জনসভার মঞ্চে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান প্রথমেই স্মরণ করেন জুলাই বিপ্লবের মহানায়ক তিস্তাপাড়ের সন্তান শহীদ আবু সাইদকে। আবু সাইদের মাটিতে দাঁড়িয়েই দলীয়ভাবে প্রথমবারের মতো জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট চাইলেন তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং নয়, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এদিন নানা সমালোচনারও জবাব দিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি উল্লেখ করে একটি দল বিএনপির নামে মিথ্যা প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাআল্লাহ। 22 বছর পর তারেক রহমানের রংপুরে আগমনে ফেব্রুয়ারির ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেটি হয়তো ফলাফলের সময় জানা যাবে। কিন্তু রংপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন যে 33টি আসন বিএনপি তাদের কবজায় নিবে। কিন্তু এখন দেখার বিষয় সেটি কতটা সম্ভব হয়।
এবং জুলাই বিপ্লবকে আসন্ন নির্বাচনের ভোট বাক্সে প্রভাব বিস্তারের প্রধান অনুঘটক হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণের বার্তা দিতেই সভামঞ্চে আসার আগে পীরগঞ্জের জাফরপাড়ায় বর্ষা বিপ্লবের নায়ক শহীদ আবু সাইদের কবর জিয়ারতে যান তারেক রহমান। পরে আবু সাইদের বাবাসহ স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। এর আগে নিজ জেলা বগুড়ায় হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের এক আয়োজনে যোগ দেন তিনি। বাদ জুমা মহাস্থানগড়ের শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে জেলার মোকামতলায় পথসভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, বগুড়ার জনগণ আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি যে বিএনপির শক্ত ঘাঁটি। পথে গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনতার অভ্যর্থনা গ্রহণ করেন তারেক রহমান। চাঁদ মাহমুদ, এখন, রংপুর। নির্বাচিত হতে পারলে চাঁদাবাজদের নির্মূল করা হবে, ফের এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় নির্বাচনী জনসভায় দুর্নীতিমুক্ত এবং ইনসাফের দেশ করার প্রতিশ্রুতি দেন তিনি। কুমিল্লাবাসীকে বিভাগ উপহার এবং কুমিল্লা ইপিজেডকে সক্রিয় করা সহ যৌক্তিক সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। আর ফেনীবাসীকে বন্যা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। মোবাইলের ফ্ল্যাশের আলো আর স্লোগানে মুখর কুমিল্লা টাউন হল মাঠ। জনতার এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে ভোট দিতে তারা কতটা মুখিয়ে আছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বেশ কয়েকটি আসনের জামায়াত সহ 11 দলীয় ঐক্যের প্রার্থীদের সমাবেশের চিত্র এটি। সমাবেশে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে গণভোটের বিষয়ে তার দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। কেউ হাসিনার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাইলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্বাস সাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 11 দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে। জামায়াত আমির জানান, গত 15.5 বছরে বহু নির্যাতনের মুখেও তারা দেশ ছেড়ে যাননি। ক্ষমতায় গেলে চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও। যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো। তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। কুমিল্লাবাসীকে বিভাগ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। এছাড়া কুমিল্লা ইপিজেডকে সক্রিয় করা সহ যৌক্তিক সব দাবি পূরণ করার আশ্বাস দেন তিনি। ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। এর আগে সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জুলাই সনদ মানে না তাদের দিয়ে ফ্যাসিবাদ বিরোধী দেশ গঠন সম্ভব নয়। আর বিকেলে লক্ষ্মীপুরের জনসভায় জামায়াত আমির অভিযোগ করেন, যারা একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারাই নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। এদিন সকালে নোয়াখালীতে জনসভায় অংশ নিয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। এছাড়া ফেনীতে জনসভায় জেলার বন্যা সংকট নিরসনের আশ্বাস দেন তিনি। সততার রাস্তা ছেড়ে দেবেন, তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব, সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না। 11 দলীয় ঐক্যের প্রতিটি জনসভায় দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন জোটের শীর্ষ নেতারা। ফরহাদ বিন নূর, এখন, কুমিল্লা।
দশম দিনে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের মন জয়ে মরিয়া সংসদ সদস্য প্রার্থীরা। পাড়া মহল্লা, চায়ের আড্ডা কিংবা জনসমাগমপূর্ণ এলাকা সবখানেই বইছে প্রতিশ্রুতির জোয়ার। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের ইপিজেড এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়, এর মাধ্যমে দেশের উত্তরণ ঘটাতে চায়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে দেশ সহিংস হয়ে উঠতে পারে। বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ৭১ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। অপরদিকে নির্বাচনী প্রচারণায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার ২ আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখার দিন আর নেই। নির্বাচনের পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জ ২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটছে তার ইতি টানা দরকার। আরেকজনকে অপ্রাসঙ্গিক ওয়েতে বাধা দেওয়ার তো কিছু নাই। যদি আমার কোনো বক্তব্য থাকে আমারটাও আমি ক্রিয়েটিভ ওয়েতে মানুষের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করব। রাঙ্গুনিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম ৭ আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। পঞ্চগড়ে নিজ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সার্জিস আলম। হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ভয় দেখাইছে, এই লোক আগেকার মতোই আরেকটা স্বৈরাচার। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডকে এক ধরনের প্রতারণা বলে উল্লেখ করেছেন। সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। গাজীপুর ২ আসনের প্রার্থী মাওলানা এম.এ. হানিফ সরকারের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া পূরণ হয়নি। আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো এবং ইসলামের হাত পাকা প্রতীককে আমরা বিজয়ের জন্য আমরা ভোট দেব এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ভোলার তজুমউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন বলেন, জামায়াত ইসলামী ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। বরিশাল ৫ আসনে বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। নির্বাচনের তহবিল সংগ্রহে কয়েকশো ছোট মাটির ব্যাংক তুলে দেওয়া হয়েছে বাসদের নেতাকর্মী ও সমর্থকদের হাতে। প্রত্যয় দাস, এখন। রাজধানীতে ভোট যুদ্ধ রূপ নিয়েছে ভোট উৎসবে। দিনরাত এক করে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে বিএনপি এবং ১১ দলীয় ঐক্য সহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাকার বিভিন্ন এলাকা। বিস্তারিত প্রতিবেদনে। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের নানা সমস্যার কথা, দিচ্ছেন প্রতিশ্রুতি। শুক্রবার বিকেলে ঢাকার ১৭ আসনের বনানী ডিউএইচএস এলাকায় প্রচারণায় অংশ নেন বিএনপি নেতা আব্দুস সালাম। ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, নানা কৌশলে ভোটারদের বিভ্রান্ত করছে জামায়াত। নির্বাচনে কাকে ভোট দিলে দেশের স্বার্থ রক্ষা হবে আর কাকে ভোট দিলে দেশটা আবার সেই পুরনো দিনে ফিরে যাবে, আপনাদের এইটা চিন্তা করতে হবে। যদি এটা আমরা না চিন্তা করি তাহলে আবার
সেই পুরনো অবস্থায় আমরা ফিরে যাব। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতে জোর দেন ঢাকা 10 আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। মাদকমুক্ত ও নারী বান্ধব পরিবেশ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। প্রভাব খাটিয়ে রাজনৈতিক আনুকূল্যে তিনি যে পার পাবেন না সেটা আমি নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদিকে সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে নির্বাচনী জনসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে একটি পক্ষ সেটি বিনষ্ট করার চেষ্টা করছে। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে। ঢাকা 6 আসনের সূত্রাপুরে নির্বাচন সামনে রেখে জনসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। একই আসনে নির্বাচনী প্রচারণা চালায় বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। কোনো অপপ্রচারে কান্না দেবার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা দেবে জামায়াত। অনেকে বলে মা বোনদের নাকি আমরা ঘর থেকে বের হইতে দেব না। মা বোনদেরকে কর্মসংস্থান দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, ব্যবসা দেওয়া হবে, নিরাপদ পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঢাকা 9 আসনের গোড়ানে প্রচারণা শেষে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে কিনা এই নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ কাজ করছে। ভোটারদের কাছ থেকে একটা শঙ্কার কথা বারবারই আসছে, সেটা হচ্ছে নির্বাচনে ওনারা নিরাপদে যেতে পারবেন কিনা, বিগত বছরগুলোর মতো আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কিনা। এদিন ঢাকা 8 আসনে শাহবাগে জনসংযোগ করেন 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া ঢাকা 9 আসনে প্রচারণা চালান অ্যাডভোকেট জাবেদ মিয়া রাসিন সহ অন্য প্রার্থীরা। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। নোয়াখালী 6 আসনের হাতিয়া এলাকায় স্লোগান দেয়া নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে বিএনপি এবং এনসিপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌর জামায়াতের সেক্রেটারি সহ উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়ার নলছিয়া ফেরিঘাটে পূর্ব ঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে স্লোগান দেয়া নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উভয় পক্ষের থেমে থেমে মিছিল এবং সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একটি ফেরির সঙ্গে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের শাপলা কলি প্রতীকের ব্যানার টানানো হলে স্থানীয় বিএনপি আপত্তি জানায়। পরে শুক্রবার বিকেলে ফেরি উদ্বোধনের পেছনে নিজেদের কৃতিত্ব দাবি করা নিয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তারা পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হন। নির্বাচনের বাকি অল্প কিছুদিন, তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ফেক ভিডিও এবং ফটোকার্ড। এতে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এআই সংক্রান্ত একটি আইন করা উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে ইসিকে বিশেষ সেল গঠনের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। আমি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছি, কিছু সমস্যার কারণে আমার আগের পেজে পোস্ট করা যাচ্ছে না। গেল কিছুদিন ধরে এমন সব ফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, অথচ আর কিছুদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সবাইকে 20,000 টাকা করে দেয়া হবে। এসব ভিডিওর মাধ্যমে একদিকে যেমন ছড়াচ্ছে অপতথ্য, অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া দল বা প্রার্থী সম্পর্কেও ছড়িয়ে পড়ছে নানা গুজব। কথায় আছে, অল্প জলের মাছ বেশি লাফায়। তারা 1 বছর আগেও রাজনীতি কি তা বুঝতো না। কেবল ভিডিও নয়, গণমাধ্যমের লোগো ব্যবহার কিংবা ভুল বানান ব্যবহার করে হুবহু টেলিভিশন বা পত্রিকার নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে ভুয়া ফটোকার্ড, ফলে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। এত দ্রুত এসব ভিডিও বা ফটোকার্ড ছড়াচ্ছে যে বেশিরভাগ মানুষই এর সত্যতা যাচাই করতে পারছে না। আবার এআই কন্টেন্ট নিয়ে সাধারণ মানুষের ধারণাও পর্যাপ্ত নয়। শহরে যতটা এআই ব্যবহার তাও বুঝতে পারা যায়, কিন্তু গ্রামের মানুষ অতটা এআই ব্যবহার সম্পর্কে অবগত নয়। রাজনৈতিক আলোচনা এগুলো দেখতে চেয়েছি, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাইনি। কিন্তু এআইয়ের মাধ্যমে একটা শ্রেণী
মানে তারা কর্ম পেয়েছে এটা করার, ফেক ভিডিও বানাচ্ছে যেগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আসছে। আমরা বুঝতে পারলেও অনেকেই হয়তো বা বুঝতে পারবে না যে কোনটা রিয়েল ভিডিও কোনটা এআই ভিডিওস। তো সেই ক্ষেত্রে আমাদের ভোটের উপরে একটা প্রভাব পড়বে, মতামতের উপরে প্রভাব পড়বে। পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? পিআর পদ্ধতি জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত করতে পারবে না? গেল অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসে 1441টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি বলছে প্রায় 1,500 ভুল তথ্যের মাধ্যমে 956টি ছিল রাজনৈতিক। এর মধ্যে কেবল ডিসেম্বরে রাজনীতি ও নির্বাচন নিয়ে ভুল তথ্য ছিল 446টি। ইন্ডিয়া এটাকে প্রমোট করছে যে আমরা এআই নিয়ে কাজ করা বাংলাদেশি গবেষক বলছেন, নির্বাচনের আগে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এআই সংক্রান্ত একটি আইন করা উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। এতে রাজনৈতিক অপপ্রচার ও নির্বাচনী গুজব অনেকটাই রোধ করা সম্ভব হতে বলে মনে করেন তিনি। কন্টেন্ট তৈরি করা হচ্ছে, মানুষকে কনফিউজ করা হচ্ছে, ফেক কন্টেন্ট ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। তার মানে কি, এআইয়ের মাধ্যমে ভালো কাজ যেমন করা যায়, খারাপ কাজও করা যায়। তাহলে এআই রেগুলেটরি কাজটা হচ্ছে কোন কাজটা আমরা এআই দিয়ে করতে পারবো সেটা রাইট হবে, কোন কাজটা এআই দিয়ে করলে রং হবে, সেজন্য এআই রেগুলেটরি লাগবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, নির্বাচনে এআই সংক্রান্ত ভিডিও যাতে দ্রুত শনাক্ত করা যায় সেজন্য নির্বাচন কমিশনের আলাদা পোর্টাল চালু করা প্রয়োজন, যেখানে লিঙ্ক দিলেই জানা যাবে ভিডিও বা ছবিটি আসল নাকি ভুয়া। প্রচারণাটা কিন্তু এবার চোখে পড়ছে না এবং এটা হয়তো কিছুটা কম। সো যেহেতু ডিজিটাল মিডিয়াতে হচ্ছে, সো সোশ্যাল মিডিয়াকে হেভিলি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের ফেক নিউজের বিষয়গুলো যখন আসবে তখন আসলে রেসপন্সিবল অথরিটি থেকে কুইক রেসপন্স, মানে অনেকটা ইনসিডেন্ট রেসপন্সের মতোই একটা মেকানিজম থাকা দরকার। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে অল্প সময়ের মধ্যে যেহেতু বড় কোনো পদক্ষেপ নেওয়া কঠিন, সেজন্য বড় ধরনের ষড়যন্ত্র রুখতে এআই নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য নির্বাচন কমিশন, সরকার সহ রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মত তাদের। সচেতনতা তৈরির জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের হয়তো একটু ঘাটতি ছিল। আর একটু প্রচারণা করলে আর মানুষকে আরেকটু সচেতন করতে পারলে হয়তো এটার যে ক্ষতিকর প্রভাব সেখান থেকে হয়তো আরেকটু আমরা বাইরে থাকতে পারতাম। এখন সবাই আছে, এখন মনে হয় সেই জায়গাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন শেষ সময়ে এটা প্রতিরোধ করা বা বন্ধ করার চেষ্টা করে এটা খুব বেশি সফলতা এখন আসবে না। নির্বাচনের আগে এআই এর যে ব্যবহার সেটা বেড়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অধিকাংশই ফেক ভিডিও তৈরি হচ্ছে এআই এর মাধ্যমে। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে যেহেতু এআই ভিডিও ছড়িয়ে যাচ্ছে, এতে নির্বাচন নানাভাবে ব্যাহত হতে পারে। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। প্রথমবার পোস্টাল ব্যালটে স্থানীয় ভোটারদের মতো ভোট দিতে পেরে খুশি নাটোর জেলার প্রবাসীরা। তবে কমিশনের সময়ের মধ্যে পোস্টাল ব্যালট দেশে পৌঁছানো নিয়ে রয়েছে শঙ্কা। যদিও প্রবাসীদের ভোট সমন্বয়ে করা হয়েছে কমিটি। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। বিশ্বের অন্তত 104টি দেশে অবস্থান করছে নাটোর জেলার প্রবাসীরা, যাদের অধিকাংশই সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় দেশগুলোতে। তবে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিতে ইতোমধ্যে কমিশনের পোস্টালে নিবন্ধন করেছে নাটোরের অন্তত 11,141 জন প্রবাসী। এর মধ্যে 9,343 জন পুরুষ এবং নারী ভোটার রয়েছে 1,798 জন। নাটোরের বেশিরভাগ প্রবাসী পোস্টাল ব্যালট পেয়েছেন, ভোটও দিয়েছেন কেউ কেউ। বিদেশে থেকেও জেলার স্থানীয় পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি তারা। সে সাথে পোস্টাল ব্যালট যেন ঠিকমতো পৌঁছে যায় সে দাবিও প্রবাসীদের। প্রবাসের মাটিতে বসে দেশের জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, এটা খুবই একটা এক্সাইটিং ফিলিংস আমাদের কাছে। আমরা মালয়েশিয়া প্রবাসী, ধন্যবাদ বাংলাদেশ নির্বাচন কমিশনকে, যে পোস্টাল ভোট বিধির মাধ্যমে আমাদেরকে ভোট প্রদান করার সুযোগ করে দিয়েছে। ভোটটা যাতে সঠিকভাবে আমরা দেই এবং সঠিকভাবে যেন পৌঁছায় গণনার মধ্যে আওতায় থাকে, এই দৃষ্টি আকর্ষণ করব সরকারের। তবে পোস্টাল ভোটে কিছু প্রতিবন্ধকতা থাকায় কতটা জনপ্রিয় করতে পারে এবারের পোস্টাল ভোট, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ইসির নির্দেশনা অনুযায়ী পোস্টাল ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ইসি সব ধরনের অনিশ্চয়তা এবং বিভিন্ন সন্দেহের ঊর্ধ্বে উঠে এই পোস্টাল ব্যালটগুলোর সর্বোচ্চ স্বচ্ছতা এবং এর জবাবদিহিতা এবং নিরাপত্তা নিশ্চিত করে এই পোস্টাল ভোটগুলা
মূল ভোটের সাথে যুক্ত করে একটি ফলাফল নির্ধারণে সাহায্য করবে। বিশেষভাবে তাদেরকে আনন্দিত করেছে, তারা ভোট প্রদান করতে পারবে এবং এই পোস্টাল ব্যালটের যে কার্যক্রম, এটি নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আমাদের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া আছে। স্থানীয় প্রার্থী কিংবা তাদের কর্মীদের সরাসরি প্রবাসীদের প্রভাবিত করার সুযোগ নেই, তাই হাড্ডাহাড্ডি লড়াই এই ভোটগুলোই বিজয়ের ক্ষেত্রে হয়ে উঠতে পারে তুরুপের তাস, এমনটাই মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। মাহবুব হোসেন, এখন নাটোর। জাতীয় নির্বাচন ঘিরে আরও সচেতন মৌলভীবাজারের নারী ভোটাররা। হাওর পাহাড় এবং চা বাগান ঘেরা এই জেলায় চা শ্রমিক, খাসিয়া, মণিপুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বলছেন, যারা নারীদের অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থানে বাস্তবে কাজ করবেন তারাই পাবেন ভোট। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন। গণতন্ত্রের প্রতিটি আন্দোলনেই নারীরা ছিলেন সামনের সারিতে। সবশেষ 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানেও নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আর সেই অভিজ্ঞতা থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী বান্ধব নেতৃত্ব চান মৌলভীবাজারের নারীরা। হাওর পাহাড় ও চা বাগানে ঘেরা মৌলভীবাজারে 63টি জনগোষ্ঠীর মানুষের বসবাস। জেলার 21 লাখের বেশি জনসংখ্যার প্রায় 8 লাখ নারী ভোটার। শিক্ষা, অধিকার আর কর্মসংস্থানে যারা সত্যিকারের কাজ করবেন তাদেরই নির্বাচিত করতে চান তারা। খাসিয়া, মণিপুরী, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বলছেন, নারীদের নিয়ে কাজ করা শুধু কথায় নয়, বাস্তবেও প্রমাণ করতে হবে। যারা আমাদের ভূমির অধিকার আর যারা মজুরির অধিকার নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। যারা নারীদের উন্নয়ন করবে, খাসিয়াদের যারা উন্নয়ন করবে তাদেরকে ভোট দেব। যে পার্টি নারীর শিক্ষা, নারীর অধিকার সেসব সুবিধা দিচ্ছে, যারা সেসব অধিকারে আমাদেরকে সুবিধা দিচ্ছে, সেই পার্টিকেই আমি ভোট দিতে চাইব। যারা নারীদেরকে সহযোগিতা করব তাদেরকে ভোট দিব। নতুন ভোটার ও নারী উদ্যোক্তারাও স্বপ্ন দেখছেন নারী বান্ধব সরকারের। সহজ শর্তে ঋণ, নিরাপদ কর্মপরিবেশ আর সম্মান চান তারা। আমাদের নারীদের কথা যারা ভাববে, আমরা ভবিষ্যতে তাদেরকেই নির্বাচিত করব। এখানে আমরা কোনো দলমতের কথা বলতে আসছি না। নারীদের অবদান ঘর থেকে দেশের সব জায়গায় যেরকম করে আছে সেটার স্বীকৃতির প্রয়োজন এবং সেই রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ হবে এবং সেই পরিবর্তনের ধারাটা অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে আমি আমার কাজ করে যাব। জেলায় এবার ভোটার 16 লাখের বেশি, যার প্রায় অর্ধেকই নারী। ভোটারদের প্রত্যাশা এই নির্বাচন হোক জাতীয় উৎসবের মতন। এখন মৌলভীবাজার। পটুয়াখালীতে সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে দাম কমেছে নদ নদী এবং সামুদ্রিক মাছের। কেজি প্রতি কমেছে 20 থেকে 200 টাকা পর্যন্ত। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কঙ্কন কর্মকার। শুরুতে যাচ্ছে জসিমের কাছে। জসিম, সরবরাহ অনুযায়ী বাজারে মাছের দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শম্পা, আপনি জানেন যে এখন কিন্তু বঙ্গোপসাগর সহ সকল নদ নদীতে মাছের উপস্থিতি বেশি রয়েছে, কেননা এখন পূর্ণিমা মৌসুম চলছে। এই পূর্ণিমা তিথিতে সমুদ্র এবং নদ নদীতে মাছের সরবরাহ বাড়ে এবং জেলেদের জালেও কাঙ্ক্ষিত মাছের দেখা মেলে। সে কারণে সরবরাহ বেশি থাকায় মাছের দাম কেজিতে 20 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। আজকে পাইকারি নাচনাপাড়া মাছ বাজারে আমরা দেখেছি 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা। এখানে প্রতি কেজিতে কমেছে 200 টাকা। এছাড়া যে 500 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হয়েছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত, সেখানেও কমেছে 200 টাকা প্রতি কেজিতে। এছাড়া 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো আজ বেচা বিক্রি হয়েছে 650 থেকে 700 টাকা। এখানে প্রতি কেজিতে কমেছে 100 টাকা। এছাড়া রুই কাতল প্রতি কেজি বিক্রি হয়েছে 230 থেকে 320 টাকা পর্যন্ত। এখানে কমেছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। এবং সিলভার কাপ মাছ 160 টাকা বিক্রি হচ্ছে, এখানে কমেছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত, এখানে
প্রতি কেজিতে কমেছে 20 টাকা। কোরাল বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা, এখানে কমেছে 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে। পোয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা আকার ভেদে, এখানেও প্রতি কেজিতে কমেছে 50 টাকা। এছাড়া অন্য বৈরাগী মাছ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এখানে বেড়েছে মাত্র 20 টাকা। এছাড়া পাঙ্গাস 150 থেকে 160 টাকা অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি বিক্রি হচ্ছে 480 থেকে 800 টাকা পর্যন্ত, এখানে প্রতি কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। তো এখানকার যে বিক্রেতারা তারা বলছেন যে মাছের সরবরাহ থাকায় মাছের দামটা কমেছে এবং ক্রেতারাও মাছ ক্রয় করে স্বস্তি প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া মাছ বাজার থেকে মাছের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। এবারে যেতে চাই দিনাজপুরের সহকর্মী কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, জানাবেন বাজারে চালের দাম 1 থেকে 2 টাকা করে কমেছে, এতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে দেশে যে কয়েকটি জেলায় সারপ্লাস চাল উৎপাদন হয় তার ভিতরে দিনাজপুর কিন্তু অন্যতম। বলা যায় যে আপনার গেল নভেম্বর এবং ডিসেম্বর যখন দিনাজপুরে ধান কাটা এবং মাড়াই শুরু হয় তখন থেকেই কিন্তু বলা যায় যে দিনাজপুরের চালের বাজার অনেকটাই অস্থির এবং গেল প্রকার ভেদে মোটা, চিকন এবং যে বাসমতি চাল সব চালেরই দাম কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে 1 টাকা 2 টাকা থেকে শুরু করে বাসমতি চালের ক্ষেত্রে কোনো চালের দাম কিন্তু কেজিতে 13 টাকা পর্যন্ত কমেছে, এমনটাই বলছেন। আপনাকে যদি একটু আমি চালের বাজারটা যদি আসতে একটু বলি, আমি এখন আছি দিনাজপুরের বাহাদুর বাজার, যে পাইকারি যে চালের বাজার সেখানে অবস্থান করছি এবং সেই বাজারের যে আজকে চালের দাম সেটি একটু আপনাকে জানিয়ে দেই যে 28 যে চালটা, যেটি মোটামুটি বলা যায় যে সবচেয়ে বেশি বিক্রি হয়, সেটি আজকে বাজার দর 60 টাকা প্রতি কেজি, যেটা সপ্তাহখানেক আগে ব্যবসায়ীরা বলছেন এটি 65 টাকা কেজিতে বিক্রি হতো। 29 এটিও 3 টাকা কমেছে, ব্যবসায়ীরা বলছেন এটি 55 টাকা এখন বিক্রি হচ্ছে, এটি আগে দাম ছিল এটি 58 টাকা। আর সুমন স্বর্ণ এবং দুটি স্বর্ণ, যেটি মোটামুটি অনেক কম দামি চাল, এটি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা কমেছে। আর সবচেয়ে বেশি যে এবং এটি 13 টাকা কেজি কমেছে। এই ছিল মোটামুটি দিনাজপুরের চালের বাজার সম্পদ। দিনাজপুর থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার। উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের প্রকৌশলী পদবি ব্যবহার বন্ধের দাবিতে ফের প্রতিবাদ মিছিল করেছে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বুয়েট শহীদ মিনার থেকে এই মিছিল বের হয়। বিক্ষোভকারীরা বলেন, গত বছরের 27 আগস্ট সরকারের গঠিত সুপারিশ কমিটির 1 মাস পার হলেও এখনো চূড়ান্ত সুপারিশ দিতে পারেনি। তাদের অভিযোগ, ডিপ্লোমা গ্রাজুয়েটদের একটা পক্ষ প্রভাব বিস্তারের মাধ্যমে সুপারিশ প্রদানে বাধা দিচ্ছে। সুপারিশ কমিটি একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা করে শিক্ষার্থীরা বলেন, অন্যায় চাপ সৃষ্টি করে রিপোর্ট প্রকাশে বাধা দেওয়া হলে আবারও আন্দোলনে নামবেন তারা। আমরা শুধু 10ম গ্রেড না, বিএসসিরা 13-14 গ্রেডেও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এই 10ম গ্রেডটাকে অযৌক্তিকভাবে ব্লক করে রাখা হয়েছে বিএসসিদের জন্য। আমরা চাচ্ছি এই 10ম গ্রেডটাকে ওপেন করে দেওয়া হোক, যাতে সবাই পরীক্ষায় বসতে পারে। সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমরা জনভোগান্তি হয় এমন কোনো কর্মসূচিতে যাচ্ছি না, কিন্তু যদি ডিপ্লোমারা এই পথ অবলম্বন করে এবং সরকারি কাজে বাধা দান করে, কমিটি সুপারিশ প্রদান যখন দ্বার প্রান্তে কমিটি সুপারিশ প্রদান করতে বাধা দেয়, মব সৃষ্টি করে, তাহলে আমরাও চুপ থাকবো না। অস্ট্রেলিয়ার মতো 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ভারত। ইতোমধ্যে এটি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছে গোয়া এবং অন্ধ্রপ্রদেশের সরকার। প্রস্তাবটি এখনও কার্যকর না হলেও এটিকে স্বাগত জানিয়েছে ভারতের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গেল বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। মডেলটি আগামীতে অন্যান্য দেশগুলো প্রয়োগ করবে বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
এবার ওশেনিয়া মহাদেশের দেশটির দেখানো পথে হাঁটছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিস। সোমবার ফ্রান্সের সংসদ 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধের উত্থাপিত বিলকে সমর্থন করেছে। সবশেষ এই তালিকায় যুক্ত হল ভারতের নাম। বৃহস্পতিবার ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণের পরামর্শ দিয়েছেন। জানান, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের বিষয়ে বেশ কয়েকটি রাজ্যের ক্রমবর্ধমান প্রচেষ্টার ভিত্তিতে এটি নিয়ে নতুন করে ভাবছে নয়াদিল্লি। We are very happy to note that Andhra Pradesh government is contemplating restricting social media for children under 16, so is the Goan government, etc. But it is again a matter of policy and conscious choices to be made by citizens themselves, because exposure to screen time, sedentary lifestyle, ultra-processed food consumption increase the risk of anxiety and suicidal thoughts significantly. এখনো কার্যকর না হলেও প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ভারতের শিক্ষার্থীরা। According to me, the ideal age should be around 16 to 18 years old, because at that time the children get more matured and more mentally strong and will know the consequences of its uses. एज लिमिट होनी चाहिए, क्योंकि अभी बच्चों में सोशल मीडिया का जो यूजेज है वो बहुत ज्यादा बढ़ गया है। को फोन के स्क्रीन के सामने देखने से उनकी आई भी इफेक्ट होती है, हेल्थ पे भी इफेक्ट होता है। তবে বয়সভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা ভারতের জন্য ইতিবাচক নাও হতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কেননা এতে পরিচয়পত্র জালিয়াতি করে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে শিশু কিশোররা। এর চেয়ে নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিশু ও অভিভাবকদের সতর্ক করতে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি। এছাড়া দেশটিতে অন্তত 1 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা বলে না নিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলেও এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিপাহ ভাইরাস সংক্রমণে দেশটির দিকে বাড়তি নজর রাখছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গুঞ্জন উঠেছে সংক্রমণ এড়াতে ভারত সফরে আপত্তি জানাতে পারে ক্রিকেটের দুই বড় দেশ। আরো জানাচ্ছেন জুবাইর আহমেদ। শুরুতে নিছক গুঞ্জন থাকলেও সময় যতই গড়াচ্ছে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে ততই প্রশ্ন বাড়ছে। দেশটিতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ এখন বৈশ্বিক গণমাধ্যমের খবর। টি-20 বিশ্বকাপের মাত্র 1 সপ্তাহ আগে যা দুশ্চিন্তা তৈরি করেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে। পাকিস্তানি গণমাধ্যম জিএনএন নিউজের এক অনুষ্ঠানে দাবি করা হয়েছে এরই মাঝে ভারতে বিশ্বকাপ খেলার প্রশ্নে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। নিপাহ ভাইরাসের সংক্রমণ আমলে নিয়ে এমন আপত্তি তাদের। ব্রিটেনের গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে উঠে এসেছে ব্রিটিশ সরকারের এমন উদ্বেগের প্রসঙ্গ। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মাঝে ভারত সফর নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। অবশ্য শুধু ইংল্যান্ডেই না, অস্ট্রেলিয়াতেও ভারতের নিপাহ ভাইরাস প্রসঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন ভারতে নিপাহ ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 200 জন নিপাহ ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্যটিতে বিশ্বকাপের মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরল প্রজাতির এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার প্রায় 45 থেকে 75%। সামগ্রিক পরিস্থিতিতে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সব দেশকেই। জুবাইর আহমেদ, এখন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আপনাদের সকলকে অনুরোধ করব, হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোটে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের। সংস্কারে লুকোচুরি করেনি বিএনপি। চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। নির্বাচিত হলে অস্তিত্ব থাকবে না চাঁদাবাজদের। কুমিল্লায় জামায়াত আমির দুর্নীতিমুক্ত দেশ করার প্রতিশ্রুতি। সারা দেশে ভোট যুদ্ধ রূপ নিয়েছে প্রচারণা উৎসবে। রাত দিন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস।
এবং নির্বাচন ঘিরে বাড়ছে এআই দিয়ে বানানো ফেক ভিডিও এবং ফটোকার্ড, গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠনের পরামর্শ। ফেক নিউজের বিষয়গুলো যখন আসবে তখন আসলে কুইক রেসপন্স মানে অনেকটা ইনসিডেন্ট রেসপন্সের মতোই একটা মেকানিজম থাকা দরকার। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।